নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কালকে আমরা এসে পৌঁছেছিলাম গুরেজ ভ্যালি, আর আজকে এক্সপ্লোর করব আমরা গুরেজ ভ্যালি। নিয়ে যাব তোমাদেরকে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া চকওয়ালিতে, নিয়ে যাব তোমাদের লাস্ট ক্যাফে অফ ইন্ডিয়া বলবন ক্যাফে, নিয়ে যাব তোমাদেরকে ডেড এন্ড অফ ইন্ডিয়া, যেখান থেকে আমাদের কিষানগঙ্গা রিভারের উৎস। দেখাবো তোমাদের সমস্ত হিস্ট্রি, আর দেখাবো তোমাদের হাব্বা খাতুন পিক। পেহেলগাম অ্যাটাকের পর অনেক কিছুই এখানে রেস্ট্রিক্টেড, তবুও চেষ্টা করব যতদূর পর্যন্ত এক্সপ্লোর করা সম্ভব সমস্ত কিছু এক্সপ্লোর করার। চলো তাহলে শুরু করি আজকের ব্লগটা, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। গুরেজ ভ্যালি বলতে মেন এই জায়গাটাকেই লোকে বোঝে। বেশিরভাগ টুরিস্টই গুরেজে এসে এই জায়গাটা ঘুরে রিটার্ন চলে যায়, কারণ এখান থেকে পুরো গুরেজ ভ্যালি এক্সপ্লোর করতে যেতে হবে একদম লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া বলবন ক্যাফে অব্দি, যার জন্য ছোট গাড়ির ভাড়া লাগে 5,000 টাকা, আর বড় ইনোভা বা 7 সিটার কোনো গাড়ি নিলে লাগে তার ভাড়া 7,000 টাকা। তো অনেকেই এই লাস্ট ভিলেজ বা লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াকে এক্সপ্লোর না করে এটাকেই গুরেজ বলে। তবে আমরা এখান থেকে যাব এখন লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াতে। ঘুরে দেখাই তোমাদেরকে একবার মেইন গুরেজ ভ্যালি, যেখানটাতে আমরা আছি। একেবারে পাকিস্তান বর্ডার, পাহাড়ের ওপারটা পাকিস্তান, এই দিকটা ইন্ডিয়া। প্রায়ই আমাদের মোবাইলে পাকিস্তানের টাওয়ার চলে আসছে, এতটাই কাছে আছি আমরা এখন বর্ডারের। গুরেজ ভ্যালি একেবারে এলওসির ওপরে। বন্দিপোড়া থেকে পাকিস্তান পিওকের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 86 কিলোমিটার। এতই ক্লোজে আছি যে পাকিস্তানের আর্মি চেকপোস্ট গুলো আছে একদম মাউন্টেন রিজের উপরে, সেগুলো পর্যন্ত খালি চোখে ভিজিবল। স্বর্গ বলতে যদি সত্যি কিছু থাকে তাহলে সেটা যেন এই গুরেজ ভ্যালিতেই লুকিয়ে আছে। একেবারে আনএক্সপ্লোরড নির্জন এক ভ্যালি, যেখানে পর্যটকদের ভিড় প্রায় নেই বললেই চলে। জনসংখ্যাও খুবই কম, আর বেশিরভাগ সময়ই কিছু নিয়ম কানুন বা রেস্ট্রিকশন থাকে এই জায়গাটাকে ঘুরে দেখার জন্য। এই মুহূর্তে এখানে আমাদের ছাড়া তেমন কোনো টুরিস্ট নেই, শুধু কিছু লোকাল মানুষই এখন আমাদের ভরসা। চারপাশের এই নিস্তব্ধতা, অচেনা পরিবেশ সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে, একটু রহস্যময় আবার ভীষণই সুন্দর। চলো আর দেরি না করে শুরু করা যাক বাকি গুরেজ ভ্যালিটা ঘুরে দেখার জন্য। এখান থেকে বলবন ক্যাফের ডিস্টেন্স দেখাচ্ছে 136 কিলোমিটার, সময় গুগল অনুযায়ী 4 ঘন্টা, কিন্তু রাস্তা পুরোটাই অফরোডিং। কিছু দূর যাওয়ার পর একেবারে রাস্তা নেই বললেই চলে। তো চলো আর দেরি করব না, হয়তো আমাদের 4 ঘন্টাটা 5 ঘন্টাও লাগতে পারে, আবার ফিরেও আসতে হবে। তাই জন্য আর বেশি দেরি নয়, একেবারে শুরু করি দেখা তুলেল ভ্যালি দিয়ে, আর এক্সপ্লোর করতে থাকি গুরেজ ভ্যালির একেবারে আনটাচড বিউটিকে।
এসে দাঁড়িয়েছি এখন আমরা তুলেল ভ্যালিতে। গুরেজের বুকের মধ্যে লুকিয়ে থাকা এই অপূর্ব ভ্যালিটি যেন প্রকৃতির এক গোপন রত্ন। চারপাশে বিশাল পাহাড়, সবুজে ঢাকা উপত্যকা আর মাঝ দিয়ে বয়ে চলা স্বচ্ছ নদী, সব মিলিয়ে এক কথায় স্বর্গীয় সৌন্দর্য। এই জায়গাটা এখনো অনেকটাই আনএক্সপ্লোরড, তাই এখানে পর্যটকদের ভিড় একেবারেই নেই। সেই জন্যই তুলেল ভ্যালির আসল সৌন্দর্যটা একেবারে নিখুঁতভাবে অনুভব করা যায়। কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতির শব্দ আর শান্তি। আমরা আজকে সময় নিয়ে এক্সপ্লোর করব এই ভ্যালির প্রতিটি কোণা, লোকাল গ্রাম, পাহাড়ি রাস্তা, নদীর ধারে সেই নির্জন মুহূর্তগুলো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমার সঙ্গে থাকো, কারণ তুলেল ভ্যালির এই সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার। আর সামনে আছে আরো অনেক অজানা অচেনা গল্প। তুলেল ভ্যালির অপার সৌন্দর্য দেখে এবার আমরা এগিয়ে চলেছি শেখপোড়া ভিলেজের দিকে। পাহাড়ি এই পথটা যেন নিজেই একটা গল্প। একদিকে সবুজ উপত্যকা আর অন্যদিকে বয়ে চলা নদী, মাঝে আমরা আর আমাদের যাত্রা। ধীরে ধীরে বদলে যাচ্ছে দৃশ্য, বদলে যাচ্ছে পরিবেশ, আর প্রতিটা মুহূর্ত যেন নতুন কিছু দেখার অপেক্ষা। সামনে কি আছে, কেমন এই গ্রাম, সবকিছু নিয়েই একটা আলাদা উত্তেজনা কাজ করছে। চলো দেখি শেখপোড়া ভিলেজ আমাদের জন্য কি নতুন অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে। দাঁড়িয়ে আছি এখন শেখপোড়া ভিলেজে। গুরেজের কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রামটা যেন একেবারে অন্য এক পৃথিবী, যেখানে সময় ধীরে চলে আর জীবনের গতি অনেকটাই শান্ত। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ উপত্যকা আর বিশাল পাহাড়ের সারি। দূরে কোথাও বরফে ঢাকা চূড়া, আর নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ নদী। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে মনে হয় শহরের সব কোলাহল যেন অনেক দূরে হারিয়ে গেছে। এই গ্রামের প্রতিটা বাড়ি, প্রতিটা সরু রাস্তা যেন একটা গল্প বলে। এখানকার মানুষের জীবন খুবই সহজ, তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে। তাদের হাসি, তাদের আতিথেয়তা সবকিছুই একেবারে মন ছুঁয়ে যায়। এখানে কোনো হইচই নেই, নেই পর্যটকদের ভিড়, শুধু নিস্তব্ধতা আর এক অদ্ভুত শান্তি। মাঝে মাঝে হাওয়ার শব্দ, পাখির ডাক, সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ পরিবেশ, যা শব্দে পুরোটা বোঝানো যায় না। শেখপোড়া ভিলেজ শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা একটা অনুভূতি, যেখানে এসে মনে হয় নিজের সঙ্গে একটু সময় কাটানো যায়, নিজের ভেতরটা নতুন করে আবিষ্কার করা যায়। এবার আমরা ধরেছি ভারতের শেষ গ্রাম যাওয়ার পথ, চকওয়ালি ভিলেজের রাস্তা। এই পথটাই যেন এক অন্যরকম অনুভূতি। যত এগোচ্ছি ততই বদলে যাচ্ছে দৃশ্য, আরো নির্জন, আরো রহস্যময়। এই গ্রামটি হচ্ছে বান্দিপোরা ডিস্ট্রিক্টের শেষ গ্রাম, একেবারে এলওসির ওপরে। এই গ্রামটি থেকে এলওসিটা খুব ভালোভাবে বোঝা যায়। দাঁড়িয়ে আছি এবার চকওয়ালি ভিলেজে।
এখানে এসে এক অদ্ভুত অনুভূতি কাজ করে, যেন দেশের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। চারপাশে উঁচু উঁচু পাহাড়, গভীর নীরবতা আর একেবারে আনটাচ প্রকৃতি, যেখানে এখনো মানুষের ভিড় পৌঁছাতে পারেনি। এই গ্রামটা ছোট, কিন্তু এর সৌন্দর্য আর অনুভূতি অনেক বড়। প্রতিটা দৃশ্য যেন একেবারে পোস্ট কার্ডের মতো, চোখে লেগে থাকার মতো। এখানে নেই কোনো কোলাহল, নেই শহরের ব্যস্ততা, শুধু প্রকৃতির শান্ত ছোঁয়া। লোকাল মানুষের সরল জীবনযাত্রা, তাদের আন্তরিকতা আর এই নির্জন পরিবেশ, সব মিলিয়ে চাকওয়ালি ভিলেজ একটা আলাদা গল্প বলে। এই গ্রামটাতে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবীর সব শব্দ যেন থেমে গেছে, শুধু আমি আর প্রকৃতি, শুধু এই দুটোই রয়ে গেছে। হয়ে গেছে আমাদের চাকওয়ালি ভিলেজ। এবার আমরা ধরেছি একেবারে ভারতের লাস্ট পয়েন্টের দিকে যাওয়ার রাস্তা, বলওয়ান ক্যাফে। এই পথটা একদম আলাদা, চারপাশে অবিশ্বাস্য সুন্দর দৃশ্য, পাহাড় আর প্রকৃতির এক অপার রূপ। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই আছে চ্যালেঞ্জ, কারণ পুরো রাস্তাটাই একেবারে অফরোডিং। প্রতিটা বাঁক, প্রতিটা পাথুরে পথ যেন আমাদের নতুন একটা অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই এই রাস্তাটার ভীষণ সুন্দর, আবার একটু রাফ অ্যান্ড টাফ জার্নি, যেখানে সৌন্দর্য আর অ্যাডভেঞ্চার দুটোই একসাথে মিশে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা বলওয়ান ক্যাফের সামনে। একটু পরেই ঢুকবো ক্যাফের ভেতরে, তবে তার আগে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই এই আশেপাশের জায়গাটা। চারপাশে যতদূর চোখ যায় শুধু পাথুরে রাস্তা আর শুকনো ব্যারেন ল্যান্ডস্কেপ, একেবারে আলাদা ধরনের একটা সৌন্দর্য। এখানে সবকিছুই রাফ আর একেবারেই আনটাচড। এই রাস্তাটা পুরোপুরি অফরোডিং, প্রতিটা মুহূর্তেই একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি কাজ করে। শোনা যাচ্ছে আর 2-1 বছরের মধ্যেই এই জায়গাটা আর ডেড এন্ড অফ ইন্ডিয়া থাকবে না। এখান থেকে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, যা নাকি কার্গিলের সঙ্গে কানেক্ট করবে। তবে এখনো পরিষ্কার নয় এই রাস্তা সিভিলিয়ানদের জন্য ওপেন হবে কিনা, নাকি শুধুই আর্মিদের জন্য থাকবে। সময়ই বলবে এই পথ আমাদের জন্য কতটা উন্মুক্ত হবে। কিন্তু এখন এই মুহূর্তে এই নির্জনতা, এই শুকনো পাহাড়ি সৌন্দর্য আর এই রুক্ষ পরিবেশ সব মিলিয়ে একটা একেবারে অন্যরকম অনুভূতি তৈরি করছে, যা সহজে ভুলে যাওয়া যায় না। দুটো পাহাড়ের মাঝখানে যে কালো পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালা পাহাড়ি, ওটা হচ্ছে পাকিস্তানের বর্ডারে, আর সাইডের দুটো পাহাড় আমাদের ইন্ডিয়ার। চলো এবার ঢুকে পড়া যাক বলওয়ান ক্যাফের ভেতরে। এই ছোট্ট জায়গাটার ভেতরেই লুকিয়ে আছে কিষানগঙ্গা রিভারের অনেক ইতিহাস আর অজানা গল্প। পুরো জায়গাটাই খুব সুন্দর করে মেনটেন করা আছে ইন্ডিয়ান আর্মির দ্বারা, তাই এখানে ঢুকলেই একটা আলাদা গর্ব আর শ্রদ্ধার অনুভূতি কাজ করে। ক্যাফেটিও তাদেরই তত্ত্বাবধানে চলে। ভেতরে রয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা অমৃত সরোবর, যেগুলো এই জায়গার ঐতিহ্য আর গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। প্রতিটা কোণায় যেন লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। চলো এবার ভেতরে ঢুকে একটু কাছ থেকে দেখি এই জায়গার গল্পগুলো আর অনুভব করি এর গভীরতা। কিষানগঙ্গা রিভার পাকিস্তানে যা নীলাম নদী নামে পরিচিত হয়। ঝিলাম নদীর ৩১৮০ কিলোমিটার দীর্ঘ একটি উপনদী, যা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের গন্দেরবাল জেলায় উৎপন্ন হয়েছে। এটি ভারতের গুরেজ উপত্যকা এবং পাকিস্তানের নীলাম উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং নিয়ন্ত্রণ রেখার একটি মেন অংশ। এই নদীটি
কৃষ্ণসার হ্রদের কাছে উৎপন্ন হয়ে উত্তর দিকে গুরেজ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তারপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে নীলাম নামে এবং মুজাফফরবাদের কাছে ঝিলাম নদীর সাথে মিলিত হয়। এই নদীটির জল ব্যবহারের অধিকার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের একটি বিষয় এবং এটিকে প্রায়শই সীমান্ত নদী হিসেবে উল্লেখ করা হয়। এটি ভারতের গুরেজ এবং পাকিস্তানের নীলামের মতো গভীর গিরিখাত, উচ্চ পর্বত এবং সুন্দর উপত্যকার মধ্যে দিয়ে গেছে। এই নদীটি অঞ্চলের জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান শাসিত কাশ্মীর এলাকায় এক নয়নাভিরাম সৌন্দর্যের জন্য পরিচিত। আগের ব্লগে গুরেজ আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম কিষানগঙ্গা ড্যাম। এই কিষানগঙ্গা রিভারটাই ওখানে গিয়ে বাঁধ করে কিষানগঙ্গা ড্যামটা বানানো হয়েছে। আর এরপর থেকে যে ব্লগগুলো তোমাদেরকে দেখাবো সমস্তই পিওকের বর্ডারের, সব কটাতেই তোমাদেরকে দেখাবো এই কিষানগঙ্গা রিভারটা। বলবন ক্যাফে ঘুরে আবার 4-5 ঘন্টার লম্বা জার্নি একই রাস্তা দিয়ে শেষে আমরা ফিরে এসেছি একেবারে হোটেলের কাছে, হাব্বা খাতুন পিকের কাছে। গতকাল ব্যালকনি থেকে তোমাদেরকে এই অসাধারণ দৃশ্যটা দেখিয়েছিলাম, আর আজকে একেবারে সামনে থেকে দেখাবো তার প্রকৃত সৌন্দর্য। এটাই গুরেজের লাস্ট সাইট সিইং এর পয়েন্ট। প্রকৃতির একদম নিখুঁত উপহার, চারপাশে পাহাড়, নিস্তব্ধতা আর সেই মায়াবী ভিউ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। হাব্বা খাতুন পিক দেখে এবার আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি হাব্বা খাতুন হট স্প্রিং এর দিকে। চারপাশে অপার সবুজ, নীরব পাহাড় আর ঠান্ডা হাওয়ার মাঝে এই হাঁটাটাই যেন একটা আলাদা অভিজ্ঞতা। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই হট স্প্রিংটি ভীষণই সুন্দর, শান্ত, নির্জন আর একেবারে রিল্যাক্সিং একটা জায়গা। চলো তাহলে গুরেজের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পুরো গুরেজের সব পয়েন্ট কভার করে দেখাবার চেষ্টা করেছি তোমাদেরকে। আশা করি তোমাদের এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন নতুন কাশ্মীর সিরিজের ব্লগ নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো। টাটা।